কেন খলিলুর রহমান সাহেব এত গুরুত্বপূর্ণ হয়ে গেলেন অন্তর্বর্তীকালীন সরকারেরও তিনি নিরাপত্তা উপদেষ্টা, আবার তারেক রহমানের মন্ত্রিসভায়ও তিনি পররাষ্ট্র মন্ত্রী। এই সরকারের কেউই যারা নির্বাচনে অংশ নিচ্ছে তাদের কারো পক্ষে কাজ করবে না, এবং এই নিরপেক্ষতার একটা শর্ত থাকে সবসময় যে আপনারা যে নির্বাচন অর্গানাইজ করছেন সেই নির্বাচনে যে সরকার গঠিত হবে সেই সরকারে আপনি কোনো স্থান আপনি পাবেন না বা সিট করবেন না, কারণ না হলে তো আপনার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। তাকে ফোন করে বলা হয়েছে, দেওয়া শব্দটাও তো আপনি বলতে পারতেন, কেউ ওনাকে বসিয়ে দিল কিনা, চাপিয়ে দিল কিনা, অনুরোধ করলো কিনা। কিন্তু তিনি কিন্তু আমেরিকার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এই বাংলাদেশের সম্পর্ক স্থাপন বা পরিচালনার ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা পালন করেছে। আমেরিকার সাথে সম্পর্কটার কন্টিনিউটি মেনটেন করার জন্য খলিলুর রহমানকে হয়তো তারেক রহমান নিজেই চেয়েছে, অথবা এই আমেরিকান লবি থেকে হয়তো বলা হয়েছে। দিল্লিতে খলিলুর রহমান একটা কনফারেন্সে গেলেন, সেখানে গিয়ে তিনি ভারতের যে নিরাপত্তা উপদেষ্টা তার কাউন্টারপার্ট অজিত দোভালের সাথে মিট করলেন। তারপর যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যখন ঢাকায় আসলেন খালেদা জিয়ার ফিউনারাল অ্যাটেন্ড করার জন্য, তখন যে দুই উপদেষ্টা তার সাথে দেখা করলো, একটা হচ্ছে আসিফ নজরুল, আরেকজন হচ্ছে খলিলুর রহমান। খলিলুর রহমান একদিকে আমেরিকানদের সাথে সম্পর্ক স্থাপন এবং পরিচালনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং অন্যদিকে যে বিএনপি একমাত্র ক্ষমতায় সরকার গঠন করলেই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা ত্বরান্বিত হবে। আমার মনে হয় না আমেরিকানরা আওয়ামী লীগ নিয়ে খুব একটা তাদের মাথা ব্যথা আছে, কারণ ট্রাম্প প্রশাসন হচ্ছে ডিফারেন্ট। সো ভারতের দিক থেকে কিন্তু এই সিগন্যালগুলো দেওয়া হচ্ছে যে আসুন আমরা একটা আলোচনা শুরু করি। তো আমি এক্সপেক্ট করছি যে বাংলাদেশ এবং ভারত, হয় বাংলাদেশ থেকে ডেলিগেশন যাবে দিল্লিতে, না হয় দিল্লি থেকে ডেলিগেশন আসবে ভারতে, কিন্তু একটা হাই লেভেল টকস। আমরা একটু নতুন নবগঠিত মন্ত্রী পরিষদ নিয়ে একটু আলোচনাটা আপনার কাছ থেকে বিশ্লেষণটা শুনতে চাই। একদম প্রথম ধাক্কায় আমরা অর্ধশতাধিক মন্ত্রী পেয়ে গেলাম, এবং 10 জন প্রধানমন্ত্রীর উপদেষ্টা পেলাম, এবং এই মন্ত্রী পরিষদের একজন আবার বিগত অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। তিনি এই সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন, খলিলুর রহমান। এই খলিলুর রহমান সাহেবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে নানা রকমের সমালোচনা রয়েছে। এই খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিল বিএনপি, এবং তার পদত্যাগ ছাড়া বিএনপি নির্বাচনেই যাবে না, এমন গো ধরে বসেছিল। কিন্তু লন্ডনে আমরা দেখলাম ডরচেস্টার হোটেলে এই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাহেবের সাথে আপনার বিএনপির নেতারা একই আসনে বসে প্রেস কনফারেন্স করলেন, প্রফেসর ডক্টর ইউনূসের সাথে বৈঠক হলো। আপনি যদি সবকিছু মিলিয়ে একটু বলেন, কেন খলিলুর রহমান সাহেব এত গুরুত্বপূর্ণ হয়ে গেলেন অন্তর্বর্তীকালীন সরকারেরও তিনি নিরাপত্তা উপদেষ্টা, আবার তারেক রহমানের মন্ত্রিসভায়ও তিনি পররাষ্ট্র মন্ত্রী। এখানে দুটো জিনিস আছে। প্রথমত, আপনি যখন একটা অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকে এবং তার কাজ হচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচন অর্গানাইজ করা, তখন আপনি ধরে নেবেন যে এই সরকার হচ্ছে নিরপেক্ষ এবং নির্দলীয়। অর্থাৎ এই সরকারের কেউই যারা নির্বাচনে অংশ নিচ্ছে তাদের কারো পক্ষে কাজ করবে না, এবং এই নিরপেক্ষতার একটা শর্ত থাকে সবসময় যে আপনারা যে নির্বাচন অর্গানাইজ করছেন সেই নির্বাচনের যে সরকার গঠিত হবে সেই সরকারে আপনি কোনো স্থান আপনি পাবেন না বা সিট করবেন না, কারণ না হলে তো আপনার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতো। তো এখন খলিলুর রহমানকে যে অফার করলো বিএনপি, ইনভাইট করলো মন্ত্রিসভায়, এবং তিনি যে অ্যাকসেপ্ট করলেন সেই ইনভাইট করলো, এটা আপনি কেমন করে জানলেন? না, মানে আমি বলছি ভদ্র ভাষায় আর কি। তাকে ফোন করে বলা হয়েছে, দেওয়া শব্দটাও তো আপনি বলতে পারতেন, কেউ ওনাকে বসিয়ে দিল কিনা, চাপিয়ে দিল কিনা, অনুরোধ করলো কিনা। আমি ধরে নিচ্ছি যে এটা তারেক রহমান তাকে ইনভাইট করেছে। বাট সে যাই হোক, মূল কথা হচ্ছে যে তার এখানে এই অন্তর্বর্তী সরকারের কোন সদস্যকে ঠিক ওই মানে তাদের পরবর্তী সরকারের অংশ নেওয়া একদমই নৈতিক না, কারণ তাদেরকে একটা নিরপেক্ষতা বজায় রাখতে হবে। এবং খলিলুর রহমান যখনই তারেক রহমানের ক্যাবিনেটে যোগ দিলেন, তিনি তার নিরপেক্ষতা নিয়ে একটা প্রশ্ন সৃষ্টি করলেন। অনেকে বলতেই পারে, যেটা এনসিপি নাহিদ ইসলাম অলরেডি বলে বসছে, যে তিনি কি তাহলে বিএনপির পক্ষে কাজ করছিলেন নাকি এই সরকারের ভেতরে বসে। এটা হচ্ছে এক।
2 নম্বর আমার মনে হয় যে এই খলিলুর রহমান আপনি দেখেন তার মূল ফাংশনটা কি ছিল। যদিও তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, কিন্তু তিনি কিন্তু আমেরিকার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এই বাংলাদেশের সম্পর্ক স্থাপন বা পরিচালনার ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা পালন করেছেন। এবং এই যে বাণিজ্য চুক্তি, যেটা আর কি ডোনাল্ড ট্রাম্পের একটা বড় পলিসি গোল, সব দেশের সাথে একটা বাণিজ্য চুক্তি করা, সেই বাণিজ্য চুক্তি করার মানে নেগোসিয়েশনে কিন্তু খলিলুর রহমান একটা বড় ভূমিকা পালন করেছে। কাজেই আমেরিকার সাথে সম্পর্কটার কন্টিনিউটি মেনটেন করার জন্য খলিলুর রহমানকে হয়তো তারেক রহমান নিজেই চেয়েছে, অথবা এই আমেরিকান লবি থেকে হয়তো বলা হয়েছে তাকে যে খলিলুর রহমানকে রাখো, তাহলে তোমাদের সাথে সম্পর্ক স্মুথ হবে, এখানে কোনো মানে ব্রেক হবে না, একটা কন্টিনিউটি থাকবে। এটা হতে পারে। আরেকটা জিনিস আমি মানে বলবো, যদিও এটা সরকারিভাবে কখনো মানে অ্যাকনোলেজ করা হয়নি, আপনিও দেখেছেন, আমরাও দেখেছি বিভিন্ন সময় পত্রপত্রিকায় খবর যে দোহাতে একটা বৈঠক হয়েছে ভারতীয় কর্মকর্তাদের সাথে, এবং সেখানে বাংলাদেশের প্রতিনিধি কে ছিল? খলিলুর রহমান। দিল্লিতে খলিলুর রহমান একটা কনফারেন্সে গেলেন, সেখানে গিয়ে তিনি ভারতের যে নিরাপত্তা উপদেষ্টা তার কাউন্টারপার্ট অজিত দোভালের সাথে মিট করলেন। তারপর যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যখন ঢাকায় আসলেন খালেদা জিয়ার ফিউনারাল অ্যাটেন্ড করার জন্য, তখন যে 2 উপদেষ্টা তার সাথে দেখা করলো, একটা হচ্ছে আসিফ নজরুল, আরেকজন হচ্ছে খলিলুর রহমান। সো খলিলুর রহমান একদিকে আমেরিকানদের সাথে সম্পর্ক স্থাপন এবং পরিচালনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং অন্যদিকে সম্ভবত, আমি বলছি সম্ভবত কারণ এটা অফিসিয়ালি কখনো বলা হয়নি, কিন্তু আমরা বিভিন্ন রিপোর্টে জানতে পেরেছি যে ব্যাকগ্রাউন্ডে ভারতীয় কর্মকর্তাদের সাথে একটা আলোচনার অংশ ছিলেন খলিলুর রহমান। সো ভারত এবং যুক্তরাষ্ট্র দুটো ক্রুশিয়াল দেশ বাংলাদেশের জন্য, এবং তারেক রহমান বলেছেন যে তিনি ভারতের সাথে বা বাংলাদেশের স্বার্থ বজায় রেখে পররাষ্ট্রনীতি চালাতে চান। এই দুইটা দেশ হবে খুবই ক্রুশিয়াল। সো সেটা যদি খলিলুর রহমান এমন একটা পর্যায়ে থাকেন যে এই দুইটা দেশের সাথে সম্পর্ক রাখার জন্য তিনি একটা বড় ভূমিকা পালন করছেন, তাহলে হয়তো তারেক রহমান ভাবতেই পারেন যে একে আমার দরকার, কারণ মানে অ্যাটলিস্ট এক 2 বছর। তাহলে ওই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টা, যেটা তাহলে একটা রাষ্ট্রের কাঠামোগত বড় ধরনের সংকট তৈরি হয় কিনা, যে আপনি পূর্ববর্তী সরকারে ছিলেন একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য, আপনি আবার নতুন সরকারের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব আপনি নিয়ে নিলেন, তাহলে আপনার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদ ইসলাম নয়, এটি স্বাভাবিকভাবে সর্বমহল থেকেই উঠবে। আরো একটি বিষয় হচ্ছে খলিলুর রহমান সাহেবের ভারত সফর, এবং ভারতের এখানে সিগন্যাল বা তারেক রহমান সাহেবের এই আমন্ত্রণ বা মেনে নেওয়া বা মানিয়ে নেওয়া, এর পেছনে কি কোনো প্রস্তাবনা রয়েছে কিনা আপনার কাছে কি মনে হয়? অনেকেই বলছেন যে এর পেছনে আরেকটি কারণ থাকতে পারে, যে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের পুনর্বাসন, আওয়ামী লীগের রাজনীতি ফেরা, এটি ভারতের অন্যতম একটি চাহিদা, যদিও এটি কোথাও আমরা দেখছি না, তবে বাজারে সবচেয়ে বেশি আলোচিত যে বিএনপি একমাত্র ক্ষমতায় সরকার গঠন করলেই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা ত্বরান্বিত হবে। তো এটি কি আপনার কাছে মনে হয় যে আমেরিকার প্রস্তাবনা, ঠিক আছে তোমরা খলিলুর রহমানকে মেনে নাও, তারেক রহমান প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ যথাসময়ে ফিরবে, এটি কি আপনার কাছে মনে হয়? না, আমার মনে হয় না আমেরিকানরা আওয়ামী লীগ নিয়ে খুব একটা তাদের মাথা ব্যথা আছে, কারণ ট্রাম্প প্রশাসন হচ্ছে ডিফারেন্ট। ট্রাম্প প্রশাসন শুধু একটা জিনিসই চায়, বাণিজ্য। আমারটা কিনো, তোমার বাজারটা খুলে দাও আমার জন্য। এইটাই হচ্ছে ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতি। সেখানে বাংলাদেশে আওয়ামী লীগ আছে কি নাই, কোন দল ক্ষমতায়, ওইটা নিয়ে ট্রাম্পের কোনো মাথা ব্যথা নেই। এখানে হিউম্যান রাইটস কি করছে না আছে কি নাই, আইনের শাসন আছে কি নাই, হি ইজ নট বদার্ড। তার একটাই গোল, তোমার বাজারে দরজা খুলে দাও, আমি আমার মাল বিক্রি করবো সেখানে, ব্যাস। এইটা যে সরকার দিবে এবং দিতে বাধ্য হবে, কারণ না হলে তার উপর ট্যারিফ বসাবে সে 30, 40, 50, 100% বসায় দিতে পারে। তো কোন দেশ সেটা চায়? কারণ আমেরিকা হচ্ছে সবচেয়ে বড় বাজার। আপনি যদি একটা উন্নয়নশীল দেশ হন এবং আপনি যদি রপ্তানির মাধ্যমে
অর্থনৈতিক প্রবৃদ্ধি চান, তাহলে আপনাকে আমেরিকায় রপ্তানিটা করতেই হবে, ওই বাজারটা আপনার দরকার। ট্রাম্প সেটা জানে, সেজন্য সে এই ট্যারিফের ছুরিটা ঘোরায়। সো আমার মনে হয় না যে এই আওয়ামী লীগের বিষয়টা আমেরিকার অত প্রায়োরিটি। কিন্তু হ্যাঁ, আপনি দেখেন নরেন্দ্র মোদী এই ভারত থেকে আগেই বলে দেওয়া হয়েছিল, বেশ কয়েক মাস আগে তারা বলেছিল যে নির্বাচন হোক, নির্বাচিত সরকার আসুক, তারপরে আমরা দেখব আমাদের সম্পর্ক কি করা যায়। যেই তারেক রহমানের একটা সুযোগ হলো ভারতের, খালেদা জিয়া মৃত্যুর পরে তাদের পররাষ্ট্রমন্ত্রী চলে আসলো ঢাকায়, এবং তারেকের সাথে একটা ইন্ট্রোডাকশন তার হয়ে গেল সেখানে। এবং তারেক এই নির্বাচনের ফলাফল যখন পরিষ্কার হয়ে গেল সকালে, সেদিন সকালেই বাংলাদেশ সময় সকাল 9টার আগেই নরেন্দ্র মোদী তারেক রহমানকে অভিনন্দন করে মেসেজ পাঠিয়েছেন, এবং তার কিছুক্ষণ পরে তাকে ফোন করে তার সাথে ফোনে কথা বলেছেন। এবং তারপরে আজকে দেখলাম যে জয়শঙ্করও খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়ে আলাদাভাবে মেসেজ করেছে। সো ভারতের দিক থেকে কিন্তু এই সিগন্যালগুলো দেওয়া হচ্ছে যে আসো, মানে আমরা একটা আলোচনা শুরু করি। তো আমি এক্সপেক্ট করছি যে বাংলাদেশ এবং ভারত, হয় বাংলাদেশ থেকে ডেলিগেশন যাবে দিল্লিতে, না হয় দিল্লি থেকে ডেলিগেশন আসবে ভারতে, কিন্তু একটা হাই লেভেল টকস খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে। নরেন্দ্র মোদী তো অলরেডি তারেক রহমান এবং ফার্স্ট লেডি অর্থাৎ আমাদের জাইমা রহমান এবং আমাদের তার স্ত্রী জুবাইদা রহমান, হ্যাঁ, স্ত্রী, কন্যা এবং তারেক রহমান, তিনজনকেই ভারতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যাঁ, এটা তিনি করেছেন, এবং তিনি সবকিছু কিন্তু প্রথম করছেন। মানে অন্য কোনো নেতার আগে কিন্তু তিনি অভিনন্দন জানিয়েছেন, টেলিফোনে কথা বলেছেন এবং সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সো তারা খুবই কিন্তু চেষ্টা করছে তারেক রহমানকে সাথে একটা সম্পর্ক করতে। কিন্তু আপনি দেখবেন যে শুধু তারেক রহমান না, যখন এই তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার আসলেন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনিও আসলেন। বিক্রম মিশ্রি কিন্তু সেই দিনই জামাত ইসলামীর নেতা ডাক্তার শফিক রহমানের সাথে মিটিং করলেন। এটা কিন্তু খুব রেয়ার, জামাতের নেতার সাথে ভারতের এত উচ্চ পদস্থ কর্মকর্তার সাক্ষাৎ, এবং সেটা পাবলিকলি, সেটা ছবি টুইট করে। তার মানে তারা একটা সিগন্যাল দিচ্ছে। এর আগে যে ছবি তুলেছেন, এর আগে যে কথা হয়েছে, এটা যে পরে ফাঁস হয়ে গেছে, এই জন্য আগেই ওনারা, কিন্তু ওটা ছিল লো লেভেলের কর্মকর্তা, এমবেসি হাই কমিশনের কর্মকর্তা। এটা হচ্ছে স্বয়ং পররাষ্ট্র সচিব, হ্যাঁ, অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা। এবং এটা দিয়ে ভারত সিগন্যাল দিচ্ছে যে আমাদের বাংলাদেশে আমরা ভালো সম্পর্ক করবো সরকারের সাথে, কিন্তু বিরোধী দলের সাথেও আমরা একটা সম্পর্ক করবো, যেটা আগে হয়তো করিনি, হয়তো করতে দেওয়া হয়নি। হ্যাঁ, সো এখন সেই বাধা নেই, এখন আমরা করব। তার মানে আওয়ামী লীগ কি ভাবলো না, আগে যেরকম আওয়ামী লীগ এই বিদেশি এমবেসি গুলাকে বলতো যে জামাতের সাথে কোনো বাতচিত না করতে, সম্পর্ক না করতে, কিন্তু এখন কিন্তু মিস্ত্রি এসে জামাতের সাথে দেখা করলেন, কারণ তারা হচ্ছে এখন অফিসিয়ালি অপোজিশন পার্টি, মেইন অপোজিশন পার্টি। সো ভারতীয় গভর্নমেন্ট কিন্তু বলে দিচ্ছে যে আওয়ামী লীগ কি ভাবলো না ভাবলো তাতে আমাদের আর কিছু আসে যায় না। আমরা যেভাবে করা দরকার সরকারের সাথে সম্পর্ক করব, অন্যান্য পার্টির সাথে সম্পর্ক করব।